নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, কেননা তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমরা দেখেছো মানবীয় ভূগোল থেকে লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম প্র্যাকটিস ক্লাস, সেখান থেকে আমি দেখে খুব খুশি হয়েছি যে আমি দুটো প্রশ্ন দিয়েছিলাম, একটা এল টাইপ বসতি, একটা ওয়াই টাইপ বসতি। সেখানে তোমরা ম্যাক্সিমামই অ্যান্সারটা করেছিলে, সেটা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। তাহলে পরীক্ষা তো এবার থার্ড সেমিস্টারের কমপ্লিট। এবার তোমাদের কাছে একটা লাস্ট সুযোগ, সেটা কি বা তোমরা বলতে পারো একটা সেকেন্ড মকা তোমাদের কাছে এসছে ফোর্থ সেমিস্টারের। যাদের হয়তো পরীক্ষা ভালো হয়নি, পরীক্ষা খুব খারাপ হয়েছে, সে বিভিন্ন কারণে হতে পারে। কারো হয়তো শরীর খারাপ হয়েছিল, বা অনেকে হয়তো ওএমআর এ গোল করতে গিয়ে ভুল করে দিয়েছো। কেননা এটা একটা ফার্স্ট পরীক্ষা, তোমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছো থার্ড সেমিস্টারকে, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছো, একটা মেন্টালি প্রেসার থাকবেই তোমাদের মধ্যে। তো আগে কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও। যাদের থার্ড সেমিস্টার খুব ভালো হয়েছে তাদের অসংখ্য অভিনন্দন, তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাই। এবার যাদের ভালো হয়নি তারা কিন্তু মন খারাপ করো না, কেননা এবার তোমাদের কাছে শেষ সুযোগ কি, সেটা হচ্ছে সেমিস্টার 4। এই সেমিস্টার 4-এ যদি তোমরা ভালো রেজাল্ট করো, তাহলে দেখবে তোমাদের থার্ড সেমিস্টারের ভালো রেজাল্ট আর ফোর্থ সেমিস্টারের ভালো রেজাল্ট মিলে তোমাদের একটা খুব ভালো স্কোর হচ্ছে। আর যাদের থার্ড সেমিস্টার ভালো হয়নি তাদের নিজেদের কামব্যাক করানোর একটা সুযোগ, সেটা কি, সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার। এবার কামব্যাক করতেই হবে তোমাদেরকে, একটা নিজের মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করে নাও যে থার্ড সেমিস্টার যা হলো হলো, হয় খারাপ হয়েছে বা ভালো হয়েছে সেটা আমি ভুলে যাব। এবার আমি নতুন করে শুরু করব। কি শুরু করব? সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টার তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমার যেগুলো ইচ্ছা আছে, তোমার হয়তো কোনো কলেজে পড়ার স্বপ্ন আছে, সেটাও তোমার পূরণ হবে এই ফোর্থ সেমিস্টারে ভালো রেজাল্ট করার সঙ্গে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে থার্ড সেমিস্টার যা হয়েছে সেটা ভুলে যাও, এবার নতুন করে শুরু করব, সেটা আমরা হচ্ছে ফোর্থ সেমিস্টার। আর আমি দেখেছি তোমাদের অনেক অভিযোগ আসছে আমার সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাপে, সেটা কি, স্যার আমি ব্যাচ কিভাবে পারচেস করব, স্যার আমি দেরিতে যুক্ত হয়েছি। তাই বলবো দেরিতে আর যুক্ত হয়েও না, যারা ক্লাসটা দেখছো এবার প্রথম থেকে যুক্ত হয়ে যাও। কেন তোমরা দেখছো পরীক্ষাতে কিন্তু সময়টা কিন্তু খুবই কম, আর সিলেবাসও কিন্তু অনেক বড়। আর এক্ষেত্রে তোমাদের ফোর্থ সেমিস্টারে একটা নতুন জিনিস পার্থক্য কি হয়েছে, সেটা হচ্ছে তোমাদের এবার কিন্তু বড় প্রশ্ন লিখতে হবে। আগে কি ছিল, আগে তোমরা হয়তো রিডিং পড়েছো, টেক্সট বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো, তখন তারপরে তোমরা পরীক্ষা দিতে গেছো। এক কথায় বলতে গেলে তোমাদের যে একটা লেখার অভ্যেস, যে একটা 2 নম্বরের প্রশ্ন লিখতে গেলে কত সময় লাগবে, বা একটা 3 নম্বরের প্রশ্ন লিখতে কত সময় লাগবে, 5 নম্বরের প্রশ্নের একটা অ্যান্সার করার জন্য কত সময় লাগবে, সেটা কিন্তু এই অভ্যেসটা কিন্তু এই লাস্ট 6 মাসে তোমাদের বলতে গেলে নেই। হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, যে তোমরা আমাকে প্রায় মেসেজ করো যে স্যার পিডিএফ ডাউনলোড হচ্ছে না, স্যার এতগুলো নোট আমি কেমন করে লিখবো। এবার সেই অভিযোগটা একদম করবে না, কেননা অজুহাত দেখাবে না। এবার যেটা আমি ধরো ক্লাসে পড়াচ্ছি, আজকের ক্লাসে যেটা পড়াবো, এই যে পিপিটি বা এই যে স্লাইড গুলো তোমরা দেখতে পাবে, সেখান থেকে ম্যাক্সিমাম 50% কিন্তু নোট তোমাদের কভার হয়ে যাবে। তোমরা যেটা ক্লাসটা দেখছো, একটা খাতা নিয়ে বসো, যেগুলো বলবো সেগুলো কিন্তু খাতায় লেখার চেষ্টা করবে, চেষ্টায় নয় লিখতে হবে এবার। কেননা এবার তোমাদেরকে হাতের লেখার স্পিড একবার চলবে জসপ্রীত বুমরার স্পিডে। বুমরা যেমন করে বল করে সেই স্পিডে তোমাদের হাত চলবে একদম চিতাবাঘের মতো। কোনো কিন্তু যে এক্সকিউজ চলবে না, স্যার পিডিএফ দিন, স্যার আমি এতগুলো নোট কি করে লিখবো, ওগুলো কিন্তু চলবে না ভাই। এবার বলে দিচ্ছি, এবার লেখার অভ্যেসটা তোমাদেরকে এখন থেকে গড়ে তুলতে হবে। কেননা এখন তোমরা শুরু করছো, শুরু থেকে যদি তোমাদের লেখার স্পিডটা থাকে, তাহলে দেখবা পরীক্ষা হলে লেখার স্পিড যদি তোমাদের থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে তোমরা এবার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে, মানে লিখিত পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ভালো করে যে জিনিসগুলো পড়বে সেগুলো কিন্তু লেখার প্র্যাকটিস করতে হবে। সে তোমরা আমাকে দেখাও বা না দেখাও, তোমরা কিন্তু হয়তো তোমাদের কাছে মোবাইল আছে নিশ্চয়ই, না হলে তোমরা ক্লাসটা দেখবে কেমন করে, বা মোবাইলে যখন তোমরা অ্যান্সার গুলো করবে, আমি যে ক্লাসটা করাবো আজকে তার পিপিটি তোমাদেরকে দিয়ে দেবো, তারপরে তোমাদের নোটস গুলো পাবে, সেই নোটস গুলো তোমরা পড়বে। পড়ার পর কি করবে, পড়ার পর সেই নোটস গুলোকে লিখবে। যে একটা 2 নম্বরের প্রশ্ন লেখার জন্য আমি দেখছি আমার আজকে হয়তো 5 মিনিট টাইম লাগছে, কিন্তু আমি যদি লেখাটাকে প্র্যাকটিস করি তাহলে সেই 5 মিনিট থেকে আমার ওই যে সময়টা ওটা 3 মিনিটে বা 2 মিনিটে আমি নিয়ে আসতে পারবো। তাহলে কিন্তু তোমাদেরকে দেখবে পরীক্ষা আস্তে আস্তে যে তোমাদের লেখার যে এটা ছুটে গেছে, রিদমটা ছুটে গেছে, সেটা কিন্তু থাকবে না। তাহলে আমাদেরকে ভালো করে লিখতে হবে, মানে যে প্রশ্নগুলো দেব বা যে পিপিটি কন্টেন্ট গুলো তোমরা পাবে এখানে, সেটাও কিন্তু খাতার সঙ্গে সঙ্গে লিখবে, ক্লাস করার সঙ্গে সঙ্গে লিখবে। আর পিপিটি গুলো স্যার দেরিতে দিচ্ছেন কেন, স্যার পিপিটি এখনো আসেনি, স্যার আমি এত পিপিটি কি করে লিখবো, আমার হাত ব্যথা হয়ে গেল, ওই সব এক্সকিউজ কিন্তু চলবে না ভাই। কেননা যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু কোনোদিন এক্সকিউজ দেয় না যে আমার
এখনো লেখা অনেক বাকি আছে। আর যারা পরে যুক্ত করেছিলে, মানে পরে আমাদের অ্যাপের সাথে যুক্ত হয়েছিলে বা ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছিলে, তাদেরকে বলবো তোমরা কিন্তু এখনই অ্যাপে যুক্ত হয়ে যাও বা আমাদের অ্যাপের সঙ্গে অ্যাপটা ডাউনলোড করে নাও। তাহলে পরীক্ষা আস্তে আস্তে যখন তোমাদের দেখবে যে দেরিতে যুক্ত হচ্ছে, তখন তোমাদের কাছে অনেক কিন্তু পড়া জমে যাবে। আর পড়া কিন্তু জমে গেলে কিন্তু একটা খুব সমস্যার ব্যাপার হয়ে যাবে। যেমন তুমি ধরো রোজই খাচ্ছ, এবং এখন যদি তোমাকে 7 দিনের খাবার একসঙ্গে দিয়ে দেয়, তুমি কি খেতে পারবে? খেতে পারবে না, তোমার অ্যাসিডিটি হয়ে যাবে, তুমি বমি করে দিবে। তাই এখন থেকে যদি তোমরা যুক্ত হয়ে যাবে অ্যাপের সাথে, তাহলে দেখবে আস্তে আস্তে জিনিসগুলো কভার করবে, আস্তে আস্তে জিনিসগুলো তোমাদের হয়ে যাবে। আর যারা ক্লাসটা দেখছো, নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কেননা তোমার বন্ধুদেরও কিন্তু একটা সহযোগিতার প্রয়োজন আছে, কেননা একটা হেল্পের প্রয়োজন আছে। এখন 4th সেমিস্টার শুরু হচ্ছে, ওদেরও কিছু কিছু সমস্যা নিশ্চয় হয়েছে, যে তারাও কিন্তু এমসিকিউ পড়েছে, লেখার প্র্যাকটিস ছুটে গেছে, এমসিকিউ বেসে পড়েছো। তাই বলবো এবার কিন্তু ভালোভাবে তোমাদেরকে এই 4th সেমিস্টারে লেখার প্র্যাকটিস করার জন্য রোজই কিছু না কিছু লিখতে হবে, মানে পড়া রিলেটেড কিছু তোমরা লিখবে, যে অ্যান্সার গুলো লিখবে সেটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। আর তোমরা অনেকে বলো স্যার এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে। আমি অলরেডি জিনিসগুলো ক্লাসে আলোচনা করে দিই, তবুও তোমরা এই জিনিসগুলো বলো যে স্যার এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে। দেখো, যদি হিউজ পরিমাণ প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমি একটা ক্লাস অবশ্যই নিব, তোমাদের ডাউট ক্লাস অবশ্যই নিব। সেটা তোমরা বলবে যদি হিউজ পরিমাণে সমস্যা থাকে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের যদি সমস্যা থাকে। যেমন তোমরা দেখতে পেয়েছিলে 3rd সেমিস্টারে কি হয়েছিল, যে স্যার আমাকে অনেক মেসেজ এসেছিল, স্যার একটা প্র্যাকটিস ক্লাস নিন, একটা রিভিশন ক্লাস দিন। সেই অনুযায়ী আমি কিন্তু রিভিশন ক্লাসটা তোমাদের নিয়েছিলাম। আর ধরো এরকম ভাবে যদি অনেক চাহিদা থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে একটা ডাউট ক্লাস বা কোথাও কারো কি সমস্যা হচ্ছে সেটা আমি নিয়ে নিব। আর একটা জিনিস বলি, যে 3rd সেমিস্টারের পর এবার 4th সেমিস্টার, এটা কিন্তু তোমাদের স্কুল জীবনের হয়তো লাস্ট পরীক্ষা। এরপরে তোমরা হয়তো বন্ধু বান্ধব অনেক জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই স্কুল লাইফটাকে এনজয় করো, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনাটা ভালোভাবে করো, আর 4th সেমিস্টারের পরীক্ষাটা ভালোভাবে দাও। এবার কিন্তু আর ফাঁকি মারার জায়গা নেই, সময় কিন্তু অনেকটাই কম। তাহলে আজকের আমরা ক্লাস শুরু করব পরিব্রাজন। সেটা কি? সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোলের অন্তর্গত পরিব্রাজন। তাহলে এই যে কথাগুলো বললাম, সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি কেমন করে তোমাদের কি হবে, 4th সেমিস্টার কেমন করে চলতে হবে না চলতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা নাও, নিজের মধ্যে একটা জোশ নিয়ে আসো, যে 4th সেমিস্টার আমাকে কিন্তু ভালোভাবে পড়তেই হবে। সেই জন্য এখন থেকে তোমাদেরকে ভালোভাবে পড়াশোনাটা চালু করার জন্য প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। সঙ্গে কি করতে হবে বলো? ভুললে চলবে না, কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে লিখতে হবে। দেখবে আমরা যখন পড়তাম, মানে 5 বার পড়া আর 1 বার লেখা কিন্তু সমান। যখন তুমি পড়ে লিখবে, তখন তুমি লিখতে গিয়ে নিজের ভাষা প্রয়োগ করবে। পরীক্ষা হলে তো আমরা অনেকেই অনেক কিছু পড়ে যাই। যেমন আজকে তোমরা ক্লাস করছো, এই ক্লাসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছে, কিন্তু সবার কি রেজাল্ট ভালো হবে? সবার রেজাল্ট কিন্তু ভালো হবে না। যে ভালো পরিশ্রম করবে, যে যত নিজের দিক থেকে যতটা এফর্ট দিবে, তারও কিন্তু পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি বলবো যে তোমরা সকলেই কিন্তু একবার করে প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে, যাতে তোমাদের পরীক্ষা আস্তে আস্তে স্পিডটাই যেন একদম বেড়ে যায়। তাহলে চলো আজকে আমরা 4th সেমিস্টারে তোমাদের যেটা মানবীয় ভূগোল আছে, সেই মানবীয় ভূগোলের অন্তর্গত জনসংখ্যা ভূগোল, সেই জনসংখ্যা ভূগোল আমরা পরিব্রাজন বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে পরিব্রাজন বিষয়টা কি, এটা তোমরা 3rd সেমিস্টারে অলরেডি পড়েছো। তো বলতে গেলে বলতে পারো তোমরা, যে তোমরা যখন 3 তে পড়তে বা 4 এ পড়তে, তখন একটা কি থাকতো, পূর্ব পাঠের অনুশীলনী থাকতো। তাহলে পরিব্রাজন জিনিসটা আজকে আমরা পড়বো এখানে। আমরা 3rd সেমিস্টারেও পড়েছি, 4th সেমিস্টারেও পড়বো। যারা 3rd সেমিস্টারে পড়েছো, তাহলে তারা জিনিসগুলো খুব সহজেই বুঝে নিতে পারবে। আর যারা 3rd সেমিস্টারের বিষয়টা পড়োনি বা কারো কোনো অসুবিধা হয়েছে, কোনো চিন্তার দরকার নেই। 4th সেমিস্টারের এই পরিব্রাজন ক্লাসটা দেখবে ঠিক একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা পরিব্রাজন ক্লাসটা শুরু করি। তাহলে বি কনফিডেন্ট, একদম তোমরা রেডি 4th সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য? তাহলে চলো 4th সেমিস্টারের ভালো রেজাল্ট করব, সেই একটা সংকল্প নিয়ে আমরা আমাদের 4th সেমিস্টারের প্রথম ক্লাসটা শুরু করি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পরিব্রাজন। হেই, এলিটাইপে উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে
সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তাহলে পরিব্রাজন কি? পরিব্রাজন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ যখন স্থায়ীভাবে যায় বা অস্থায়ীভাবে বসবাস শুরু করে, সেটাকে আমরা বলছি পরিব্রাজন। যেমন দেখতে পাবে কিছু কিছু শ্রমিক আমাদের রাজ্য থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যায়, বা অন্য রাজ্যের শ্রমিক আমাদের রাজ্যে কাজ করতে আসে, সেটা কিন্তু এক প্রকারের পরিব্রাজন। তাহলে পরিব্রাজনের সংজ্ঞাতে দেখি আমরা কি বলবো? পরিব্রাজনের সংজ্ঞাতে দেখি বলবো আমরা, মানুষ যখন জীবিকা, খাদ্য সংগ্রহ কিংবা স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে বসবাসের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটাকে আমরা বলছি পরিব্রাজন। স্থায়ী পরিব্রাজনটা কি? স্থায়ী পরিব্রাজনটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ লেগে থাকলে মানুষ অন্য স্থানে চলে যায়, যুদ্ধের অন্য স্থানে চলে যায়। আর অস্থায়ী পরিব্রাজনটা কি? সেটা হচ্ছে কৃষি ভিত্তিক পরিব্রাজন, বা পশুপালক যারা রয়েছে, তারা যারা পশুপালক রয়েছে, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা এই অস্থায়ী পরিব্রাজনটা দেখতে পাই। যখন মানুষ জীবিকা সংগ্রহের জন্য, খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, সেটাকে আমরা বলছি পরিব্রাজন। তাহলে এই পরিব্রাজনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেটা কি? পরিব্রাজনটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া, কেননা পরিব্রাজনে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তাই আমরা বলতে পারি এটা একটা গতিশীল প্রক্রিয়া। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী প্রকৃতির হয়। ওই যে যেটা তোমাদেরকে বললাম, পরিব্রাজন স্থায়ী ভাবে হতে পারে বা অস্থায়ী প্রকৃতিরও হতে পারে। তাই পরিব্রাজনের অপর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা স্থায়ী বা অস্থায়ী প্রকৃতির হয়। আর নেক্সট কি? সুনির্দিষ্ট গন্তব্যস্থান, মানে পরিব্রাজনের একটা নির্দিষ্ট গন্তব্যস্থান থাকে। মানুষ যখন পরিব্রাজনে বেরোয় তখন তাদের একটা নিজস্ব একটা গন্তব্য থাকে, যে আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে। তাহলে পরিব্রাজনের একটা নির্দিষ্ট গন্তব্যস্থানও রয়েছে। তাহলে ক্লিয়ার? পরীক্ষাতে যদি 2 নম্বরের প্রশ্ন আসে যে পরিব্রাজনটা কি, পরিব্রাজনের সংজ্ঞা দিলে, পরিব্রাজনের বৈশিষ্ট্য দিলে, আর একটা উদাহরণ যেটা বললাম, মানে ক্লাস করতে করতে কিন্তু তোমাদেরকে খাতা পেন নিয়ে বসতে হবে, যে ভিডিওটা দেখছি ক্লাস দেখে বেরিয়ে যাচ্ছি সেটা না, যেটা বলবো সেটা কিন্তু তোমাদেরকে লিখে রাখতে হবে। তাহলে এইভাবে দেখবে তোমাদের লেখার প্র্যাকটিসটা হয়ে যাবে। পরীক্ষা আস্তে আস্তে তোমরা কিন্তু নিজেদের যে লেখার এক্সপিরিয়েন্সটা পাচ্ছ, সেটা কিন্তু পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারবে। তো উদাহরণটা কি বললাম? উদাহরণটা ওই যেটাই বললাম, যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে কাজের উদ্দেশ্যে যাচ্ছে, বা আমাদের রাজ্যের শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, বা অন্য রাজ্যের শ্রমিক আমাদের রাজ্যে কাজ করতে আসছে, সেটা কিন্তু এক প্রকার পরিব্রাজনের উদাহরণ। ক্লিয়ার? নেক্সট দেখবো আমরা কি? নেক্সট দেখবো পরিব্রাজক। একটা শর্ট টাইপের প্রশ্ন, পরিব্রাজক। যারা পরিব্রাজনে অংশগ্রহণ করে, যে সমস্ত ব্যক্তিবর্গ পরিব্রাজনে অংশগ্রহণ করে, তাদের বলে পরিব্রাজক। নেক্সট কি? নেক্সট হচ্ছে বিচলন। তাহলে এবার ধরো কেউ হোস্টেলে পড়ছে, তোমাদের মধ্যে যারা ভিডিওটা দেখছো, কেউ হয়তো হোস্টেলে থেকে দেখছো, তাদের কি? বা কেউ হয়তো মামার বাড়ি ঘুরতে গেছো, সে দেখছো আজকে বাপরে আজকে সোমেন স্যারের ক্লাস আসছে, ভূগোলের 4th সেমিস্টারের ক্লাস, অনেকদিন পর এলো নতুন ক্লাস, চলো দেখি। তাহলে কেউ হয়তো পিসির বাড়ি থেকে দেখছো, মামার বাড়ি থেকে দেখছো, সে কিন্তু যে এটাকে কিন্তু আমরা পরিব্রাজন বলবো না, এটাকে আমরা বলবো বিচলন। যখন স্বল্প সময়ের জন্য বসবাসের উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা বলবো বিচলন। এখন তুমি স্বল্প সময়ের জন্য মামার বাড়ি, পিসির বাড়ি ঘুরতে গেছো, কিন্তু পরবর্তী সময় তুমি কিন্তু ফিরে আসবে, সেটা হচ্ছে স্বল্প সময়ের জন্য যেটা, সেটাকে হচ্ছে বিচলন আমরা বলছি। নেক্সট, ক্লিয়ার এটা? নেক্সট দেখি, নেক্সট হচ্ছে বিকর্ষণজনিত বা বিতরক কারণ বা পুশ ফ্যাক্টর। তাহলে পুশ ফ্যাক্টর আমরা পড়বো এখানে, একটা হচ্ছে পুল ফ্যাক্টর পড়বো। পুশ ফ্যাক্টর মানে হচ্ছে বিকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ। আমরা জানি সকলে যে চুম্বকের একটা লোহাকে আকর্ষণ করে, মানে নিজের দিকে টানে, তাহলে একটা আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। তাহলে আকর্ষণ জিনিসটা আমরা পরিব্রাজনের ক্ষেত্রে কি বুঝতে পারবো? পরিব্রাজনের ক্ষেত্রে আকর্ষণ বলতে বোঝাচ্ছে যে সমস্ত উপাদান বা কারণের জন্য মানুষ তার বর্তমান স্থান ত্যাগ করে অন্য কোথাও যেতে বাধ্য হয়। ধরো এখানে কারো বাড়ি রয়েছে, হ্যাঁ, সেখানে বাস করছে, কিন্তু সেখানে কিছু কিছু কারণের জন্য সে এই জায়গাটা থেকে অন্য জায়গাতে চলে যেতে চাইছে। তাহলে এই জায়গাটা থেকে অন্য জায়গাতে চলে যাওয়ার যে কারণটা, সেটা হচ্ছে বিকর্ষণজনিত কারণ। তাহলে এখানে সে বসবাস করতে পারছে না, মানে এখানকার কিছু কিছু জিনিস তাকে সেখানে বসবাসে বাধা দিচ্ছে। তাহলে পরিব্রাজনের যে সমস্ত কারণের জন্য মানুষ বর্তমান স্থান ত্যাগ করে অন্য কোথাও যেতে বাধ্য হচ্ছে, মানে যেখানে বর্তমানে বসবাস করছে সেই স্থানটা ত্যাগ করে অন্য কোথাও যেতে বাধ্য হচ্ছে, সেটাকে আমরা বলছি বিকর্ষণজনিত কারণ। মানে এখান থেকে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছে, সেটাকে হচ্ছে বিকর্ষণজনিত কারণ। বিকর্ষণজনিত কারণ কি?
কি কি কারণের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য হয়? সেটা কি? অত্যাধিক জনঘনত্ব। কোনো জায়গাতে ধরো জনঘনত্ব বেড়ে গেল, এখানে ধরো জনঘনত্ব বেড়ে গেল, তাহলে মানুষ কি করবে? মানুষ সেই স্থানে বসবাস, সেই স্থান থেকে অন্য স্থানে যাওয়ার একটা পরিকল্পনা করবে। নেক্সট কি? কর্মহীনতা, অর্থাৎ কোন এই স্থানে ধরো কাজকর্ম নেই, কাজকর্ম না থাকার জন্য মানুষ কর্মহীনতায় ভুগছে। হ্যাঁ, সেই জন্য মানুষ চাইছে যেখানে কাজের সন্ধান রয়েছে সেই স্থানে যেতে। তারপরে যুদ্ধ বিগ্রহ এবং দেশভাগ। তারপরে আমরা দেখেছি যুদ্ধ বিগ্রহ লেগে থাকলে বা দেশভাগের সময় কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে ভূপ্রাকৃতিক বিপর্যয়। আবার ধরো কোনো বন্যা, খরা, ভূমিকম্প, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলির কারণে কি হয়? মানুষ তার নিজস্ব বাসস্থান থেকে অন্য স্থানে চলে যায়। ধরো আমরা যেখানে বসবাস করছি সেখানে ধরো বন্যা চলে এলো, তাহলে আমরা কি সেখানে থাকবো? আমরা নিশ্চয়ই থাকবো না, সেই স্থান ত্যাগ করে আমরা অন্য স্থানে যাব। নেক্সট হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। একটা কোনো মানুষ চাইবে না যে আমরা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করি, তাহলে যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেই একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ বা যেখানে বায়ু দূষণ, জল দূষণের মতো ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মানুষ চাইবে আমরা যেন একটা অন্য স্থানে শিফট হয়ে যাই। তাহলে পরিব্রাজনের কি কি নিয়ন্ত্রক বা বিকর্ষণজনিত নিয়ন্ত্রকগুলো কি কি? পরিব্রাজনের বিকর্ষণজনিত নিয়ন্ত্রকগুলো হচ্ছে অত্যাধিক জনঘনত্ব, কর্মহীনতা, যুদ্ধ বিগ্রহ, ভূপ্রাকৃতিক বিপর্যয়, অস্বাস্থ্যকর পরিবেশ। তাহলে পরীক্ষা হলে যদি বলে বিকর্ষণজনিত কারণ বলতে তুমি কি বোঝো? বিকর্ষণজনিত কারণে তোমরা সংজ্ঞা দেবে এরকম ভাবে, যদি সম্ভব হয়, যদি টাইম থাকে, তাহলে তোমরা একটা এরকম ভাবে লিখে দিলে যে এটা একটা স্থান, এই স্থান, এটা একটা বি স্থান, তাহলে এই স্থান থেকে বি স্থানে মানুষ পরিব্রাজন করছে বা বিকর্ষণ ঘটছে, তার নিয়ন্ত্রক গুলো কি কি সেগুলো তোমরা দিয়ে দিলে। তাহলে পরীক্ষা হলে অ্যান্সার লেখার ক্ষেত্রে কিন্তু নিজের ভাষাটাকে তোমাদেরকে প্রাধান্য দিতে হবে, যে বইয়ের ভাষাতে আমাকে উত্তর দিতে হবে, স্যার যেটা বলেছে সেটা আমাকে লিখতে হবে, সেটা কিন্তু করলে হবে না। আমার কান কোনটা, আমি বলবো এটা। এখন যদি বলে, তাহলে আমি যদি বলি আমার কান হচ্ছে এটা, আমি কানটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আমি কানকে দেখাচ্ছি এখানে, তাহলে কি দুটো আমার কান, এটাও কান, এটাও কান। তাহলে পরীক্ষা হলে যেহেতু সময় অল্প, লিখতে হবে অনেক, সেই জন্য নিজের ভাষাতে তোমরা চাইবে নিজের ভাষা থেকে এখন থেকে একটু লেখার যাতে চেষ্টা করতে। নিজের ভাষাতে লেখার চেষ্টা করলে তোমরা জিনিসগুলো বানিয়েও অনেকটা লিখতে পারবে। আর এই জিনিসগুলো যে খুব আহামরি কঠিন তা কিন্তু নয়, এই জিনিসগুলো সোজা। তোমরা চাইলে নিজের ভাষাতে একটু একটু করে লিখতে এখন থেকে শুরু করে দাও, নিজের ভাষা দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে দেখবে পরীক্ষা হলে তোমাদের যদি একটা আনকমন প্রশ্ন চলে আসে, তাহলে কিন্তু তোমরা লিখে আসতে পারবে, মানে জিনিসটা সঠিকভাবে লিখে আসতেও পারবে, যাতে তোমাদের যদি তোমাদের লিখার অভ্যাসটা থাকে সেক্ষেত্রে ভালো। তাই নিজের ভাষা দিয়েও লেখার কিন্তু চেষ্টা অন্তত করো, ঠিক আছে? নেক্সট হচ্ছে বিকর্ষণজনিত কারণ আমরা পড়লাম, এবার হচ্ছে আকর্ষণজনিত কারণ। কি কি কারণের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে আকর্ষণ হচ্ছে, মানে এই স্থান থেকে মানুষ যখন এই স্থানটাতে যাচ্ছে তখন কি কি কারণ? এখানে নিশ্চয়ই কিছু কিছু ভালো জিনিস থাকবে। হ্যাঁ, তাহলে এখানে ভালো জিনিস কি কি জিনিস থাকছে সেই জন্য মানুষ ওখানে যাচ্ছে, সেটাকে বলছে আকর্ষণজনিত কারণ। অর্থাৎ যে সমস্ত উপাদানের দ্বারা বা কারণের দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস শুরু করে, সেই উপাদানগুলোকে আমরা বলবো আকর্ষণজনিত উপাদান। বোঝা গেছে? মানে যে সমস্ত উপাদানের জন্য মানুষ এক স্থান থেকে অন্য স্থানে আকর্ষিত হয় সেটাকে বলছে আকর্ষণজনিত কারণ। আকর্ষণজনিত কারণের উপাদানগুলো কি হবে? এটা একটু ভুল হয়ে গেছে, এটা এখানে বিকর্ষণজনিত হবে না, এটা হবে আকর্ষণ জনিত নিয়ন্ত্রক। অর্থাৎ অনুকূল জলবায়ু, যেখানে জলবায়ু ভালো। এই যে বললাম আগেরটাতে পড়াতে গিয়ে যে মানুষ চাইবে না যে আমি দূষণযুক্ত পরিবেশে বাস করি বা যেখানে হয়তো খারাপ পরিবেশ রয়েছে সেখানে বাস করি, সেটা কিন্তু না। তাহলে মানুষ যেখানে দেখতে পাবে অনুকূল জলবায়ু রয়েছে, চাষবাসের পক্ষে জলবায়ু ভালো, হ্যাঁ, সেই স্থানে গিয়ে মানুষ বসতি স্থাপন শুরু করবে। অর্থাৎ অনুকূল জলবায়ু যেখানে পাবে সেখানে কিন্তু মানুষ বসতি স্থাপন শুরু করবে। কর্মসংস্থানের সুযোগ, যেখানে মানুষের রোজগারে বেশি, মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেই স্থানে গিয়ে মানুষ কিন্তু বসতি স্থাপন শুরু করবে। তাহলে এটা একটা আকর্ষণজনিত কারণ। নেক্সট হচ্ছে জীবনযাত্রার মান উন্নত, যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, তারপরে তোমার চিকিৎসা ব্যবস্থা ভালো, এই সমস্ত সুবিধাগুলো যেখানে মানুষ পাবে সেখানে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, সেই জন্য মানুষ একটা স্থান থেকে অন্য স্থানে যাবে। নেক্সট হচ্ছে উচ্চ আয়। ওই যে বললাম কর্মসংস্থানের সুযোগ, কর্মসংস্থানের সুযোগের সঙ্গে সঙ্গে যেখানে মানুষের আয় বৃদ্ধি পাবে, যেখানে মানুষের কর্মের সুযোগ থাকবে, ইনকাম বৃদ্ধি হবে, সেই স্থানে গিয়ে মানুষ চলে যাবে। ধরো আমাদের এখানে একটা সাপোজ ধরে নাও তুমি যেখানে বাস করছো সেখানে একটা যে কর্মচারী তার বেতন হচ্ছে 100 টাকা, কিন্তু দূরে হয়তো একটু দূরে তার বেতন যদি 500 টাকা হয়, সে কিন্তু চাইবে সেই 500 টাকার স্থানে গিয়ে আমি
কাজটা করি বা আমি ওখানে ওখানে চলে যাই। তাহলে কি উচ্চ আয়ও কিন্তু একটা আকর্ষণজনিত কারণের ক্ষেত্রে পড়ছে, মানে মানুষ এই স্থান থেকে এই স্থানে আকর্ষিত হচ্ছে কোথায়, কেন, কি জন্য, উচ্চ আয়ের জন্য। ক্লিয়ার হয়েছে বিষয়গুলো? নেক্সট কি দেখো, উন্নত শিক্ষা এবং গবেষণা সুযোগ। নেক্সট হচ্ছে উন্নত শিক্ষা। মানুষ কি করবে, উন্নত শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য, গবেষণা সুযোগের জন্য, পিএইচডি করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে মানুষ কিন্তু যায়, এটা হচ্ছে আকর্ষণজনিত কারণ। নেক্সট হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি। ওই যে বললাম মানুষের জীবনযাত্রা মান উন্নত হবে কখন, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। ধরো কোনো একটা জায়গাতে হাসপাতালের সুযোগ একদমই নেই, চিকিৎসা ব্যবস্থা উন্নত একদমই ভালো নয়, সেখানকার মানুষ কি চাইবে, আমাকে হয়তো এমন জায়গাতে, মানে এমন জায়গাতে যেতে হবে যেখানে আমার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো থাকবে, পরিষেবা খুব ভালো থাকবে, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা খুব ভালো থাকবে। সেই জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। নেক্সট হচ্ছে দূষণের মাত্রা কম। যে বললাম জলবায়ু, জলবায়ুর সঙ্গে কিন্তু যেখানে মানুষের কি জলবায়ুগত পরিবেশটা খুব ভালো থাকবে, যেখানে জল দূষণ, বায়ু দূষণের মধ্যে ঘটনাগুলো ঘটবে না, সেখানে কিন্তু মানুষ বসবাস করবে। তাহলে আকর্ষণজনিত বিকর্ষণজনিত কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে নিজেরা একটু পার্থক্য লেখার চেষ্টা করো। আকর্ষণজনিত কারণের কি হবে পার্থক্য, বিকর্ষণজনিত কারণের পার্থক্য কি হবে, সেটা কিন্তু একবার নিজেরাই লেখার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট এবার দেখবো আমরা, চলো কি, সেটা হচ্ছে মেধা লাভ, একটা হচ্ছে মেধা প্রবাহ। মেধা লাভ মানে লাভ কেউ পেলো, সেটা হচ্ছে মেধা লাভ। মেধা লাভে কি বলছে, মূলত অনুন্নত এবং উন্নয়নশীল দেশ থেকে অতি প্রতিভাবান, উচ্চ বুদ্ধি সম্পূর্ণ, দক্ষ ব্যক্তিবর্গ যখন উন্নত দেশে গিয়ে বসবাস শুরু করে, তখন এইরূপ পরিব্রাজনের ঘটনা উন্নত দেশের সাপেক্ষে মেধা লাভ। যখন ধরো কেউ একটা, ধরো যেমন সুন্দর পিচাই, তোমরা সকলে জানো সুন্দর পিচাই, তিনি কোন দেশের লোক, তিনি হচ্ছে আমাদের ভারত দেশের লোক। তিনি কোথায় গিয়ে থাকেন, তিনি এখন বর্তমানে ইউএসএ তে থাকেন। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তিনি ভারত থেকে ইউএসএ তে চলে যাচ্ছেন। তাহলে আমাদের দেশের সাপেক্ষে কি হলো, এটা আমাদের দেশ থেকে সুন্দর পিচাই ইউএসএ তে চলে গেল। তাহলে ইউএসএ কি করলো, একটা মেধাবী উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে তিনি কিন্তু পেয়ে গেলেন। তাহলে ইউএসএ সাপেক্ষে কি হলো, এটা হচ্ছে একটা মেধা লাভ। তাহলে এখানে বলছে যখন কোনো মানুষ উন্নত বা উন্নয়নশীল দেশ থেকে অতি প্রতিভাবান, মানে ট্যালেন্টেড, উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন উন্নত দেশে চলে যাবে, তখন উন্নত দেশের সাপেক্ষে, তখন সেই উন্নত দেশের সাপেক্ষে এটা হবে ব্রেন বা মেধা লাভ। বোঝা গেছে? যখন মানুষ উন্নত দেশে চলে যাবে অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে, তখন নতুন দেশের সাপেক্ষে সেটা হবে মেধা লাভ। যেমন সুন্দর পিচাইয়ের ঘটনা, সুন্দর পিচাই এখন আমাদের দেশের লোক, সেটা তিনি এখন আমেরিকাতে গিয়ে থাকছেন, তাহলে আমেরিকার পক্ষে এটা হবে কি হবে, সেটা হবে মেধা লাভ। তাহলে মেধা লাভের পর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেধা রপ্তানি বা মেধা প্রবাহ। ওই যে বললাম সুন্দর পিচাই ভারত থেকে আমেরিকাতে চলে গেলেন, আমেরিকার সাপেক্ষে ওটা হলো মেধা লাভ। কিন্তু আমাদের দেশের সাপেক্ষে সেটা কি হলো, সেটা হচ্ছে মেধা প্রবাহ। আমাদের দেশে যে উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা ট্যালেন্টেড ব্যক্তিটা, তিনি এখন অন্য দেশে চলে গেলেন। তাহলে আমাদের দেশের কি হলো, আমাদের দেশের পক্ষে এটা হলো মেধা প্রবাহ বা মেধা রপ্তানি, আমাদের দেশ থেকে অন্য দেশে তিনি চলে গেলেন। তাহলে যখন কি হচ্ছে, যখন কোনো অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে অতি প্রতিভাবান, উচ্চ বুদ্ধি সম্পন্ন, দক্ষ ব্যক্তিবর্গ উন্নত দেশে গিয়ে বসবাস শুরু করে, তখন এইরূপ পরিব্রাজনের ঘটনা অনুন্নত বা উন্নয়নশীল দেশের মেধা প্রবাহ বা মেধা রপ্তানি বা ব্রেন ড্রেন নামে পরিচিত। বোঝা গেছে? যখন এক দেশ থেকে অন্য দেশে চলে গেল অতি প্রতিভাবান ব্যক্তিরা, তখন ওই দেশে চলে গেল, ওই দেশের সাপেক্ষে হচ্ছে মেধা লাভ, আর এই দেশের সাপেক্ষে সেটা হবে মেধা প্রবাহ। সুন্দর পিচাই চলে গেছেন, তাহলে আমাদের দেশের সাপেক্ষে এটা কি, এটা হচ্ছে মেধা প্রবাহ বা মেধা রপ্তানি বা ব্রেন ড্রেন। ক্লিয়ার? এই যে জিনিসগুলো পড়াচ্ছি একটু বোঝার চেষ্টা করবে, দেখবে তোমাদের মানে আর পড়ার দরকারই পড়বে না, একদম মাথার মধ্যে গেঁথে গেছে। এই বিষয়গুলো খুব সোজা, একটু এক্সাম্পল দিয়ে পড়বে বা বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে জিনিসগুলো একদম জলের মতো তোমাদের কাছে সোজা হয়ে যাচ্ছে। নেক্সট দেখি কি আছে। নেক্সট হচ্ছে অভিবাসন। অভিবাসন মানুষ যখন, এখন ধরো যেটা বললাম তোমাদেরকে, সুন্দর পিচাই আমাদের দেশ থেকে অন্য দেশে চলে গেলেন, তাহলে আমেরিকা কি করবে, ওনাকে অভিনন্দন জানাবে, আসুন 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 আসুন। তাহলে যখন কি হচ্ছে, এক দেশ থেকে যখন স্থায়ী বা অস্থায়ীভাবে এক দেশ থেকে অন্য দেশে পরিব্রাজন করে, তখন নতুন দেশটির সাপেক্ষে পরিব্রাজনের ঘটনাকে বলছে অভিবাসন বা ইমিগ্রেশন। মানে যখন এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তখন নতুন দেশের সাপেক্ষে সেটা হচ্ছে অভিবাসন বা ইমিগ্রেশন। অভিবাসনটা কেমন করে মনে রাখবে, যখন এখানে এক দেশ থেকে অন্য দেশে কেউ যাবে, যেমন তুমি ধরে রাখো তোমাদের বাড়িতে ধরো কেউ এলো না, নতুন গেস্ট এলো, বা মাসি মেসো পিসি পিসো মামা কেউ এলো, তাহলে আমরা তাদেরকে কি করি, অভিনন্দন করি, আইয়ে আইয়ে আইয়ে। তাহলে আমরা তাদেরকে কি করছি, ওয়েলকাম করছি, অভিনন্দন জানাচ্ছি, আসুন 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 আসুন। তখন তাকে আমরা বলছি
সেই হিসেবে তোমরা মনে রাখবে অভিবাসন যখন নতুন দেশে আসবে সেটা হচ্ছে অভিবাসন। আমাদের বাড়িতে যেহেতু গেস্ট আসে আমরা তাদেরকে বলি আসুন আসুন আসুন, বসুন, অভিনন্দন জানাই তাদেরকে, আসুন, সেটা হচ্ছে অভিবাসন, মানে নতুন দেশের সাপেক্ষে অভিবাসন, মানে কোন একটা দেশ থেকে অন্য দেশের ব্যক্তি এলে নতুন দেশের সাপেক্ষে পরিব্রাজনে সেই ঘটনাকে বলে অভিবাসন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে প্রবাসন। হ্যাঁ, একটা হচ্ছে অভিবাসন, একটা হচ্ছে প্রবাসন। যখন স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য এক দেশ থেকে অন্য দেশে পরিব্রাজন করে তখন পূর্ববর্তী বা আগের দেশটির সাপেক্ষে পরিব্রাজনের ঘটনাকে বলছে প্রবাসন। তাহলে এক দেশ থেকে অন্য দেশে গেলে সেটা যেটা ঘটছে সেটা হচ্ছে প্রবাসন। যেমন তোমরা শুনতে পাবে প্রবাসী। প্রবাসী কাদেরকে বলছে? যারা আমাদের দেশের লোক কিন্তু অন্য দেশে বাস করছে, পরদেশে বাস করছে, সেটাকে আমরা বলছি প্রবাসন। সেইভাবে তোমরা মনে রাখবে নিজের দেশের লোক যখন অন্য দেশে বাস করবে তখন আমাদের দেশে তাদেরকে আমরা কি বলি? আমরা বলি প্রবাসন, প্রবাসী বলি। সেখান থেকে তোমরা মনে রাখবে প্রবাসন মানে নিজের দেশ থেকে অন্য দেশে গেলে নিজের দেশে আমরা সেটাকে বলি প্রবাসন। বোঝা গেছে? ক্লিয়ার? উৎসস্থল। এটা উৎসস্থলটা খুবই সোজা, মানে যেখানে কোনো জিনিসের আমরা উৎপত্তি ঘটবে সেটাকে আমরা বলবো উৎসস্থল। যে স্থান থেকে ব্যক্তিবর্গ অন্য দেশে যাবে, এখান থেকে ধরো মানুষজন এই স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করবে, সেটাকে বলছে উৎসস্থল। তাহলে এখান থেকে শুরু করছে, যেখান থেকে শুরু হচ্ছে, যে স্থান বা দেশ ছেড়ে ব্যক্তিবর্গ অন্য দেশে চলে যায়, মানে যে স্থানটা ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে সেটাকে বলছে উৎসস্থল। যেমন ভারতের কেউ কোনো ব্যক্তি যদি ইউএসএ তে যাওয়ার চেষ্টা করে বা অন্য ইউএসএ তে চলে যায়, তাহলে সেটা কি হবে? তার উৎসস্থল কোনটা হবে? তার উৎসস্থলটা হবে ভারতবর্ষ। তাহলে যে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে সেটাকে বলছে উৎসস্থল। তাহলে উৎসস্থলের পরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গন্তব্যস্থল। মানে উৎসর থাকছে, উৎস থেকে মানুষ আমরা কোথায় যাচ্ছি, আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকছে। তাহলে যে স্থান বা দেশের উদ্দেশ্যে যাত্রা করে তখন তাকে বলছে পরিব্রাজনের গন্তব্যস্থল, মানে যেখানে যাত্রা করছে, যেখানে সে যাবে সেটা হচ্ছে তার গন্তব্যস্থল। তাহলে উৎসস্থল গন্তব্যস্থল বোঝা গেছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে উৎসস্থল কি, গন্তব্যস্থল কি। আর যারা থার্ড সেমিস্টারে পড়েছো তাদের তো কোনো ব্যাপারই নাই, তোমরা কিন্তু মানে বিষয়গুলো একদম একটা মানে ছোট্ট করে তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। স্থূল পরিব্রাজন। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে স্থানান্তরিত ও আগত জনসংখ্যার যোগফলকে বলে স্থূল পরিব্রাজন। মানে কোনো একটা দেশ থেকে নির্দিষ্ট সময়ে স্থানান্তরিত, মানে একটা দেশ থেকে অন্য দেশে গেল, তাহলে সেটাকে আমরা কি বলছি? এক দেশ থেকে অন্য দেশে গেলে সেটাকে আমরা বলছি প্রবাসন। এবং আগত, এবং ওই দেশে কিছু মানুষ আসবে, অন্য দেশ থেকে আসবে, তাহলে আসার এবং যাওয়ার সেই যে যোগফল, স্থানান্তর এবং প্রবাসন, মানে প্রবাসন এবং অভিবাসনের যোগফল, সেটাকে আমরা বলছি কি বলছি? স্থূল পরিব্রাজন। মানে কোনো দেশ থেকে মানুষ গেল এবং সেই দেশেও তো আসবে, সেই দেশেও তো এলো, তাহলে তার যে যোগফল সেটাকে আমরা বলছি স্থূল পরিব্রাজন। তাহলে দেখো, কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে স্থানান্তরিত এবং আগত জনসংখ্যার যোগফলকে সেটাকে আমরা বলছি স্থূল পরিব্রাজন। নেক্সট কি? নেক্সট হচ্ছে নিট পরিব্রাজন। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে স্থানান্তরিত এবং আগত জনসংখ্যার পার্থক্যকে সেটাকে বলছে নিট পরিব্রাজন। মানে আগত জনসংখ্যার যেটা যোগফল, আগত এবং চলে যাওয়ার যে যোগফল, সেটাকে আমরা বলছি কি বলছি? যোগফলটাকে বলছি স্থূল। আর যেটা চলে যাচ্ছে তার যে বিয়োগফল, সেটাকে আমরা বলছি নিট পরিব্রাজন। মানে কোনো দেশ থেকে চলে গেল অর্থাৎ প্রবাসিত হলো এবং আগত জনসংখ্যার, কত সংখ্যক মানুষ এলো, আগত জনসংখ্যার যে পার্থক্য সেটাকে আমরা বলছি নিট পরিব্রাজন। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে স্থানান্তরিত এবং আগত জনসংখ্যার পার্থক্যকে নিট পরিব্রাজন বলে। নেক্সট কি? নেক্সট হচ্ছে অন্তর্মুখী পরিব্রাজন। অন্তর্মুখী পরিব্রাজনটা কি? পরিব্রাজনের গন্তব্য অঞ্চলে ব্যক্তি বা গোষ্ঠীর আগমনকে অন্তর্মুখী পরিব্রাজন বলা হয়। পরিব্রাজনের গন্তব্য অঞ্চলে, মানে পরিব্রাজনের একটা কি থাকে? উৎসস্থল, একটা হচ্ছে গন্তব্য অঞ্চল। তাহলে পরিব্রাজনের একটা হচ্ছে উৎসস্থল থাকে আর একটা হচ্ছে গন্তব্য। তাহলে কি বলছে এখানে? পরিব্রাজনের গন্তব্য অঞ্চলে, কোথায়? গন্তব্য অঞ্চলে। যখন কোনো গন্তব্য অঞ্চলে ব্যক্তি বা গোষ্ঠীর আগমন ঘটে তখন তাকে বলছে অন্তর্মুখী পরিব্রাজন। যেমন ধরো ভারত থেকে কেউ আমেরিকাতে গেল, তাহলে উৎস কোনটা? উৎস হচ্ছে ভারত এবং গন্তব্য কোনটা? গন্তব্য হচ্ছে আমেরিকা। তাহলে এই যে গন্তব্য অঞ্চলে ব্যক্তি এবং গোষ্ঠীর যে আগমন ঘটছে তাকে আমরা বলছি অন্তর্মুখী পরিব্রাজন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পরিব্রাজনের উৎস অঞ্চল থেকে
ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যাগমনকে অন্য কোথাও যাচ্ছে, তার যে প্রত্যাগমন ঘটছে বা ছেড়ে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি বহির্মুখী পরিব্রাজন। তাহলে কি, পরিব্রাজনের উৎস অঞ্চল থেকে, এটা ধরো উৎস অঞ্চল, সেই উৎস অঞ্চল থেকে ব্যক্তি বা গোষ্ঠীর প্রত্যাগমনকে, যে উৎস অঞ্চলটা ছেড়ে মানুষ অন্য কোথাও চলে যাচ্ছে, উৎস অঞ্চল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, সেটাকে সেই ছেড়ে আসাকে আমরা বলছি বহির্মুখী পরিব্রাজন। যেমন তোমরা ধরো ভারত থেকে দেখছো, ভারত থেকে দেখছো ক্লাসটা, তোমরা ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যাচ্ছ, তাহলে তোমাদের উৎস অঞ্চল কোনটা? তোমাদের উৎস অঞ্চল ভারত। সেই উৎস অঞ্চল ছেড়ে তোমরা যখন অন্য কোথাও চলে যাচ্ছ, সেই যে ছেড়ে চলে যাচ্ছ, সেই ছেড়ে চলে যাওয়াকে আমরা বলছি বহির্মুখী পরিব্রাজন। ঠিক আছে, আউট মাইগ্রেশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পরিব্রাজনের ফলাফল। এবার পরিব্রাজন তোমরা পড়লে, পরিব্রাজন কি, পরিব্রাজনের উৎস অঞ্চল কোনটা, অভিবাসন, প্রবাসন, এগুলো তো তোমরা পড়লে। এবার যেটা পড়বে সেটা হচ্ছে পরিব্রাজনের ফলাফল বা প্রভাব। পরিব্রাজনের ফলে কি হতে পারে? যারা ক্লাসটা দেখছো, ভিডিওটা একটু পজ করো, এবার তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো যে পরিব্রাজনের ফলাফল কি হতে পারে। একটা অঞ্চল থেকে মানুষ যখন অন্য অঞ্চলে গিয়ে চলে যায়, তখন সেই যে অঞ্চলটা ছেড়ে চলে যাচ্ছে, সেখানে কি প্রভাব থাকছে, আর যেখানে যাচ্ছে সেখানে কি প্রভাব হতে পারে, সেটা একটু তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে উৎস অঞ্চল থেকে যখন মানুষ গন্তব্য অঞ্চলের দিকে যায়, উৎস অঞ্চলে কি প্রভাব পড়ে আর গন্তব্য অঞ্চলে কি প্রভাব পড়ে, সেটাকে আমরা বলতে পারি পরিব্রাজনের ফলাফল। ক্লিয়ার? দেখো, জনসংখ্যার পরিবর্তন। একটা অঞ্চল থেকে, যেখানে উৎস অঞ্চল আমরা বলছি, এখান থেকে মানুষ যদি ছেড়ে চলে যায়, তাহলে কি হবে? সাধারণত এখানে কি হবে? এখানে জনসংখ্যা কমে যাবে আর এখানে জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে জনসংখ্যার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। জনসংখ্যার পরিবর্তন দেখার ফলে কি, পরিবর্তন ঘটার ফলে কি হয়? জনসংখ্যার বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। জনসংখ্যার বৈশিষ্ট্য পরিবর্তন বলতে কি বোঝায়? ওই যে জন্মহার, মৃত্যুহার, এগুলোকে আমরা জনসংখ্যার বৈশিষ্ট্য পাওয়ার জন্য ব্যবহার করি। তাহলে এই যে জন্মহার, মৃত্যুহার, সেগুলোর কিন্তু একটা পরিবর্তন ঘটবে, কেননা মানুষ একটা অঞ্চল থেকে অন্য স্থানে যখন যাবে, তখন সেখানে জনসংখ্যার যেহেতু পরিবর্তন ঘটছে, জনসংখ্যার পরিবর্তন ঘটার দরুন জনসংখ্যার বৈশিষ্ট্যেরও কিন্তু পরিবর্তন ঘটবে। নেক্সট হচ্ছে মিশ্র সংস্কৃতির উদ্ভব। একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলে সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলার, বিভিন্ন ভাষার, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা মিশ্র সংস্কৃতির উদ্ভব ঘটবে। তার পাশাপাশি কি হবে? একটা অস্থির পরিবেশেরও সৃষ্টি হবে। মানে বিভিন্ন মানুষ সেখানে চলে গেলে দেখবে একটা হট্টগোল বা গ্যাঞ্জাম বা গন্ডগোলের কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি আমরা দেখতে পাবো, অর্থাৎ অস্থিরতা কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। নেক্সট হচ্ছে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। মানে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গেলে বিভিন্ন মানুষের সমন্বয়ের ফলে মানুষের মধ্যে একটা মিশ্র সংস্কৃতি যেহেতু উদ্ভব ঘটছে, তার পাশাপাশি কি হচ্ছে? মানুষের মধ্যে একটা সহযোগিতার বাতাবরণ তৈরি হয়, মানুষ একে অপরকে সহযোগিতা করে, একটা পরস্পরকে সহযোগিতার একটা পরিবেশ কিন্তু গড়ে ওঠে। তাহলে পরিব্রাজনের ফলাফল হিসেবে আমরা এই কয়েকটা জিনিস এখানে দেখলাম। তোমরা কি করবে? তোমরা এগুলো কিন্তু নিজের ভাষাতে একটু লেখার চেষ্টা করবে। আমি তো নোটসে তোমাদেরকে জিনিসগুলো দিয়ে দেবো, কিন্তু তবুও তোমরা একটা জিনিস নিজেদের ভাষাতে একটু লেখার চেষ্টা করবে, যে তোমাদের মতে কি, তোমার মতে কি, নিজের ভাষাতে একটু লিখবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আর কি কি হতে পারে? সাংস্কৃতিক ব্যাপন। অর্থাৎ সাংস্কৃতিক ব্যাপন বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ যাচ্ছে, তার পাশাপাশি সে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে, নিজের শিক্ষা দীক্ষা, চাহিদা, নিজের দক্ষতা, এগুলো যখন অন্য স্থানে নিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? একটা সাংস্কৃতিক ব্যাপন ঘটছে। হ্যাঁ, তাহলে সাংস্কৃতিক ব্যাপনেরও পরিবেশ তৈরি হচ্ছে। মেধা লাভ, মেধা প্রবাহ। ওই যে বললাম, একটা অঞ্চল থেকে মানুষ যখন অন্য অঞ্চলে যাবে, অতি ট্যালেন্টেড ব্যক্তি এই যেখান থেকে যাবে, সেখানে আমরা কি বলবো? সেখানে আমরা বলবো মেধা প্রবাহ। আর যে দেশে যাবে সেই দেশের পক্ষে সেটা হবে মেধা লাভ, অর্থাৎ মেধা লাভ এবং মেধা প্রবাহ ঘটবে। নতুন নতুন বসতির সৃষ্টি হবে, বিভিন্ন মানুষ আসার ফলে তারা বসবাসের জন্য বাড়ি করবে, হ্যাঁ, বিভিন্ন ঘর তৈরি করবে। তাহলে একটা নতুন বসতি কিন্তু সৃষ্টি হবে, অর্থাৎ বিভিন্ন মানুষ এলো, সেই মানুষের একটা বসতি তৈরি হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ একটা নতুন বসতি কিন্তু আমরা সেখানে দেখতে পাই। নেক্সট হচ্ছে অর্থনৈতিক প্রভাব। যেমন উৎস অঞ্চল থেকে মানুষ যখন অন্য অঞ্চলে যাবে, উৎস অঞ্চলে অবশ্যই কিন্তু মানুষের কি হবে? মানুষ চলে যাওয়ার ক্ষেত্রে সেখানে শ্রমিকের অভাব দেখতে পাবো আমরা। মানুষের একটু মানে সেখানকার ইকোনমি একটু ডাউন হবে। আর যেখানে মানুষ যাবে সেখানে কিন্তু মানুষ বসবাসের ফলে সেখানে কর্ম পাবে, কাজের সন্ধান পাবে। কেননা মানুষ কি জন্য যাচ্ছে অন্য স্থানে? কাজের জন্য তো যাচ্ছে, বা অন্য উচ্চ আয়ের জন্য যাচ্ছে। তাহলে সেখানকার অর্থনীতির উপর একটা আলাদা প্রভাব থাকবে, উচ্চ অঞ্চলের অর্থনীতির উপর একটা আলাদা প্রভাব থাকবে। নেক্সট হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। বিভিন্ন প্রচুর পরিমাণে মানুষ যেমন সমাগম ঘটবে, সেখানে কিন্তু জল দূষণ, বায়ু দূষণ,
এই সমস্ত দূষণের মতো একটা ঘটনা ঘটতে থাকবে। যেমন তোমরা দেখবে শিল্প বিপ্লবের পরে বা তোমরা পড়েছো শিল্প বিপ্লবের পরে মানুষ কি হয়, গ্রাম ছেড়ে শহরের জন্য চলে যায়, শহরে শিল্প কলকারখানাতে কাজের জন্য। তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে শহরে মানুষ অত্যাধিক পরিমাণে মানুষ চলে যাওয়ার জন্য একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে, ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি হচ্ছে, সেখানে জল দূষণ, বায়ু দূষণ ইত্যাদি দূষণের মতো ঘটনাগুলো কিন্তু সেখানে সৃষ্টি হচ্ছে। তাহলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমরা পড়লাম পরিব্রাজনের প্রভাব বা ফলাফল। আমি আশা করব যে এই পয়েন্টস গুলো তোমাদেরকে বোঝালাম, সেই পয়েন্টস গুলো নিয়ে তোমরা একটু নিজের ভাষাতে লেখার চেষ্টা অবশ্যই করো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আমি তো তোমাদেরকে নোটস অবশ্যই দেবো, হ্যাঁ, কিন্তু তবুও তোমরা একটু নিজের ভাষাতে লেখার চেষ্টা করো, কারণ আমি চাই না যে তোমরা সম্পূর্ণ ফুললি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। একটা টিচার কখনোই চাইবে না যে তার ছাত্র নিজে কিছু না করুক। আমি চাইবো যে তোমরা নিজে কিছু অন্তত করো, নিজে একটু চেষ্টা করো, নিজের ভাষাতে লেখো। কেননা তোমাদের পরীক্ষা হলে কিন্তু আমি পৌঁছাতে পারবো না, এটা সম্ভব না, আমাকে অ্যাডমিট থাকবে না, ঢুকতে দেবে না। কিন্তু আমি যে তোমাদেরকে শেখাচ্ছি, কোনো জিনিস শেখাচ্ছি, তোমাদের পাশে থাকছি, তোমাদেরকে কিভাবে অ্যান্সার লিখতে হবে সেই জিনিসগুলো বলছি, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সঙ্গে থাকবে। যেমন দাঙ্গাল সিনেমাতে কি বলেছিল, দাঙ্গাল সিনেমাতে বলছিল যে আমি যে তোমার বাবা তোমার সঙ্গে সবসময় লড়াই থাকবে না, হ্যাঁ, কিন্তু তোমার বাবার যে তোমাদের জিনিসগুলো শেখাবে সেই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। এবং আমরা দেখেছিলাম যে সেই জিনিসটা ঘটেছিল, হ্যাঁ। তাহলে আমি কি বলছি, আমি তোমাদের যে জিনিসগুলো শেখাচ্ছি সেই জিনিসগুলো একটু তোমরা অ্যাপ্লাই করো, একটু নিজের ভাষাতে লেখো, নিজে একটা পয়েন্ট যে নতুন বস্তুদের সৃষ্টি সেটা পরিব্রাজনের উপর কি প্রভাব ফেলতে পারে সেই জিনিসগুলো একটু তোমরা নিজের ভাষাতে লেখার চেষ্টা করো। নিজের লেখার কিন্তু বিকল্প হয় না। আমি যতই তোমাদেরকে নোটস দিই, তোমরা যখন নিজের ভাষাতে লিখবে, নিজে পড়বে, বুঝবে জিনিসগুলো, সেই লেখাটা কিন্তু দেখবে তোমাকেই পড়তে ভালো লাগবে। হ্যাঁ, নিজের ভাষাতে একটু লেখার চেষ্টা করো, অবশ্যই লেখার চেষ্টা করো, ঠিক আছে। এবার পরিব্রাজনের ফলাফল আমরা পড়লাম, এবার পড়বো আমরা মহাদেশ ভিত্তিক পরিব্রাজনের গতি প্রকৃতি, অর্থাৎ মহাদেশ ভিত্তিক পরিব্রাজনের কিভাবে ঘটেছিল, কোন কোন মহাদেশে কেমন কি পরিব্রাজন ঘটেছিল সেগুলো আমরা সিম্পল ওয়েতে একবার জাস্ট দেখে নেব। কারণ একবার তোমাদের এই যে মানবীয় ভূগোল বা জনসংখ্যা ভূগোল বা পপুলেশন ভূগোল থেকে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে না, 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসবে। তাই এমন তোমরা এমন ভাবে লেখার চেষ্টা করবে জিনিসগুলো যাতে তোমরা পরীক্ষা হলে লিখে আসতে পারো, কোনো জিনিস ছুটে না যায়। হ্যাঁ, তাহলে এখানে আমরা মহাদেশের যে পরিব্রাজনের গতি প্রকৃতি সেটা কিন্তু আমরা অতি সংক্ষেপে আলোচনা করে নেব, ঠিক আছে। চলো শুরু করি। তাহলে এশিয়া মহাদেশের পরিব্রাজন, এশিয়া মহাদেশের পরিব্রাজনের আমরা কোন মহাদেশে বাস করি, আমরা বাস করছি এশিয়া মহাদেশে। তাহলে পরিব্রাজন কি এক স্থান থেকে অন্য স্থানে মানুষের যে প্রত্যাগমন বা আগমন বা যাওয়াকে আমরা বলছি পরিব্রাজন, খুব সিম্পল ওয়েতে। তাহলে পরিব্রাজনের এশিয়া মহাদেশের ক্ষেত্রে কি পরিব্রাজন দেখা গিয়েছিল, এশিয়া মহাদেশের ক্ষেত্রে পরিব্রাজন দেখা গিয়েছিল যে 1947 সালে আমরা জানি যে ভারত এবং পাকিস্তান নামে দুটো দেশের ভাগ হয়ে যায়। তাহলে এই যে 1947 সালে দেশ ভাগের ফলে প্রচুর সংখ্যক মানুষের একটা প্রত্যাগমন আমরা দেখতে পাই। দেশ ভাগের ফলে পরিব্রাজন ঘটে, প্রায় 1.5 কোটি মানুষের কিন্তু পরিব্রাজন হয়। নেক্সট হচ্ছে 1948 সালে আরব এবং ইসরায়েলের গৃহযুদ্ধের ফলস্বরূপ কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাই। 1948 সালে আরব এবং ইসরায়েলের গৃহযুদ্ধের ফলে কিন্তু আমরা এশিয়া মহাদেশে মানুষ, বৃহৎ সংখ্যক মানুষের পরিব্রাজন দেখতে পাই। তো এছাড়াও আমরা দেখতে পাই কি আমাদের দেশ থেকে অনেক মানুষ যারা মধ্যপ্রাচ্যে কাজের সন্ধানে গিয়ে বসবাস করছে, হ্যাঁ, বিভিন্ন দেশে বসবাস করছে, তাহলে সেটাও কি এক ধরনের আমাদের দেশ থেকে অন্য দেশে একটা পরিব্রাজন বলতে পারো তোমরা। তাহলে এশিয়া মহাদেশের পরিব্রাজনের পর আমরা অন্য মহাদেশ যেটা দেখবো সেটা হচ্ছে ইউরোপের পরিব্রাজন। তাহলে জানি আমরা যে ইউরোপ মহাদেশে বিভিন্ন দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার ফলে যুদ্ধ পরিস্থিতিতে কি হয়, ওই যে তোমরা পড়লে পরিব্রাজনের একটা বিকট সংজনিত কারণ হচ্ছে যুদ্ধ। তাহলে যুদ্ধের ক্ষেত্রে মানুষ সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে গিয়ে কিন্তু পরিব্রাজন করে। তাহলে প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মধ্যবর্তী সময় ছিল সেই সময় কিন্তু মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পরিব্রাজন করে, এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পরিব্রাজন করে। এছাড়া আমরা দেখতে পাই ইউরোপের কিছু কিছু দেশগুলো তারা বা রাশিয়ার রুশ বিপ্লবের ফলে কি হয়, রুশ বিপ্লবের ফলে রাশিয়ার কিছু কিছু দেশ যেগুলো ছিল সেগুলো কিন্তু ইউরোপের পার্শ্ববর্তী অঞ্চলে বা ইউরোপের সীমান্তবর্তী অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা ইউরোপ মহাদেশে পরিব্রাজন দেখতে পাচ্ছি। রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া থেকে মানুষজন অন্য দেশে চলে যাচ্ছে, ইউরোপের দিকে চলে যাচ্ছে, সেটা একটা পরিব্রাজন দেখতে পাচ্ছি। আর একটা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মানুষ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সেটারও কিন্তু আমরা একটা পরিব্রাজন দেখতে পাচ্ছি। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে
উত্তর এবং দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে পরিব্রাজন। যেমন উচ্চ শিক্ষার জন্য, গবেষণার জন্য প্রচুর পরিমাণে মানুষ বা উচ্চ আয়ের জন্য বিভিন্ন সংখ্যক মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। মানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি করে, তারা চাইবে যে আমি একটা আমেরিকাতে সেটেল হয়ে যায়, কারণ আমরা জানি আমেরিকা একটা উন্নত দেশ, সেখানকার টেকনোলজি উন্নত, সেখানে গেলে মানুষের ইনকামটা বেশি হবে। তাহলে উচ্চ আয়ের ক্ষেত্রে, হ্যাঁ, গবেষণার জন্য, পেশাগত উন্নতির জন্য, অত্যাধুনিক জীবনযাত্রার জন্য কিন্তু মানুষ সেখানে গিয়ে বসবাস শুরু করতে চায়। তাহলে তার পাশাপাশি কি হচ্ছে, বিভিন্ন দেশ থেকেও কিন্তু বিভিন্ন সংখ্যক মানুষ আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করছে বা তারা পরিব্রাজন করছে। নেক্সট হচ্ছে আফ্রিকায় পরিব্রাজন। আফ্রিকাতে কি হতো, যে আগেকার দিনে মানুষজনকে দাস হিসেবে অন্য দেশে নিয়ে যাওয়া হতো, বা সেখানে দাসপ্রথা চালু ছিল, সেই জন্য মানুষজন আফ্রিকা থেকে অন্যান্য দেশে কিন্তু তারা চলে যায়। এছাড়াও আমরা দেখতে পাই যে ইথিওপিয়া এবং সোমালিয়ার দেশগুলোর থেকেও কিন্তু মানুষের পরিব্রাজন ঘটে। তাহলে ইথিওপিয়া এবং সোমালিয়ার মধ্যে পরিব্রাজন, ইউরোপের দাসপ্রথার ফলে ইউরোপ এবং আমেরিকার পরিব্রাজন ঘটে। তাহলে আফ্রিকার ক্ষেত্রে এগুলো কিন্তু একটা পরিব্রাজনের ঘটনা, যেখানে দাসপ্রথার ফলে মানুষজন অন্য দেশে যাচ্ছে, হ্যাঁ, বা তাদের পাশাপাশি রাজ্যগুলোর মধ্যে বা দেশের মধ্যে গৃহযুদ্ধের ফলে কিন্তু মানুষ অন্য কোথাও যেতে চাইছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই আফ্রিকার পরিব্রাজনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ওসিয়ানিয়া মহাদেশের পরিব্রাজন। আমরা জানি যে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের তোমার খনিজ সন্ধান রয়েছে, সেখানে ফসল উৎপাদনও ভালো হয়। তাহলে কি জন্য? শস্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য, পশুপালনের জন্য, খনিজ সম্পদের আহরণের জন্য বেশিরভাগ মানুষ ওসিয়ানিয়া মহাদেশের দুটি দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু যায়। সেখানে তারা পরিব্রাজন করে কি জন্য? ওই যে শস্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য, সেখানে ফসল ভালো হবে সেই জন্য, বা খনিজ সম্পদ উত্তোলনের জন্য, এই সমস্ত কারণের জন্য মানুষ কিন্তু ওসিয়ানিয়া মহাদেশে গিয়ে বসবাস শুরু করে। তাহলে এটা ছিল তোমার এশিয়া মহাদেশ ভিত্তিক পরিব্রাজনের ঘটনা। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাস, বা তোমরা বলতে পারো তোমাদের পূর্ব পাঠের অনুশীলনী বা 4th সেমিস্টারের যেটা প্রথম ক্লাস, পরিব্রাজন, মানবীয় ভূগোলের অন্তর্গত জনসংখ্যা ভূগোলের যেটা ফার্স্ট ইউনিট পরিব্রাজন। তাহলে এখানে আমরা পরিব্রাজন বিষয়টা পড়লাম। তাহলে এই যে পরিব্রাজন বিষয়টা পড়ার পর কারো মনে যদি কোনো বিষয় সে যদি বুঝতে না পারো, কারো যদি কোনো ডাউট থাকে ক্লাসটা দেখার পর, আমাদের ইলিট অ্যাপে গিয়ে আমাকে ডাইরেক্ট মেসেজ করবে, আমি তোমাদেরকে সেক্ষেত্রে উত্তর দেব। এর পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাহলে অ্যাপ্লিকেশনটা যারা ডাউনলোড করোনি, তারা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ক্লাসগুলো তোমরা এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে নোটসও পেয়ে যাবে। আর যারা ক্লাসটা দেখছো, ইউটিউবে দেখছো বা অ্যাপ্লিকেশনে দেখছো, তারা বন্ধুদেরকে বলো যে মানে এরকম ভাবে ক্লাস হচ্ছে বা এরকম ভাবে হচ্ছে। কেননা অনেকে আমরা দেখেছি যে মেসেজ করেছি, স্যার আমরা দেরিতে যুক্ত হয়েছি, বুঝতে পারিনি। এখন থেকে যদি তারা যুক্ত হয়ে যায়, তাহলে দেখবে তাদেরও পরীক্ষার আস্তে আস্তে কোনো অসুবিধা হবে না। তোমরা সকলে খুব মন দিয়ে পড়াশোনা করো, কেননা এবার আমাদেরকে ভালো রেজাল্ট করতেই হবে। 4th সেমিস্টারে আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবেই। হ্যাঁ, আমাদেরকে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরও কিন্তু একটা মানে বেস্ট অপরচুনিটি বলতে পারো, বিগ অপরচুনিটি বলতে পারো, সেটা হচ্ছে 4th সেমিস্টার। তাহলে আমরা 4th সেমিস্টারে ভালোভাবে পড়বো, সেটা নিজেদের মধ্যে একটা সংকল্প করে নেবেন, নিজেদের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আমি ভালোভাবে পড়াশোনাটা করবো, ভালোভাবে পরীক্ষা দেব। ঠিক আছে? তাহলে আজকের জন্য এই অবধি থাকলো। পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে, এই জনসংখ্যা ভূগোলেরই নতুন একটা ইউনিট টপিক নিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করব। আমাকে আবার দেখতে হবে। তোমরা সকলে খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো। নমস্কার, ধন্যবাদ।